এমন পরিস্থিতি হবে কেউ কখনো কল্পনাও করেনি। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আপনাদের ভালোবাসার এই চ্যানেলে। বন্ধুরা, আগেই একটা কথা বলিনি, আজকের খবরটা শুনে যদি মনে হয় আরে এটা তো শুধু ইরান আর আমেরিকার ঝগড়া, আমার কি, তাহলে একটু থামো। কারণ যে খেলাটা এখন মধ্যপ্রাচ্যে চলছে সেটার আজ অনেক দূর পর্যন্ত যাবে। তেলের দাম থেকে শুরু করে বিশ্বের ভারসাম্য পর্যন্ত। আর সবচেয়ে বড় কথা হলো যে লড়াইটা এখন চলছে সেটা আর শুধু মিসাইল আর বোমার লড়াই না। এটা এখন মাথার ভেতরে ঢুকে পড়া একটা যুদ্ধ, মনের ভেতরে, সমাজের ভেতরে। আর সেটাই সবচেয়ে ভয়ঙ্কর। বন্ধুরা, প্রথম আপডেট, হাইব্রিড ওয়ার এবং খামেনি সতর্ক বার্তা। ইরানের সুপ্রিম লিডার মোস্তাফা খামেনি একটা বিবৃতি দিলেন। কোথায় দিলেন? ইরানি বিপ্লবের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির ৩৭তম মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠানে। এটা একটা অত্যন্ত পবিত্র মুহূর্ত ইরানের জন্য। সেই মুহূর্তে দাঁড়িয়ে খামেনি কি বললেন? বললেন, আমেরিকার ইসরায়েল যুদ্ধের মাঠে হেরে গেছে, ক্ষতি স্বীকার করেছে, কিন্তু এখন তারা নতুন এক ধরনের যুদ্ধে নেমেছে। এই যুদ্ধে মিসাইল নেই, বোমা নেই। এই যুদ্ধের অস্ত্র হলো সন্দেহ, হতাশা, ভয়, অরাজকতা আর বিভেদ। এখন এই কথাটা শুনে অনেকে বলবে, আরে এটা তো নেতারা সবসময় বলে দেশবাসীকে সাহস দেওয়ার জন্য, প্রোপাগান্ডা। কিন্তু দাঁড়াও একটু, এই বিবৃতিটা ঠিক কোন প্রেক্ষাপটে এলো সেটা ভাবো। ইরানি মিডিয়া, প্রেস, টিভি নিজে এটা প্রকাশ করেছে, মানে ইরানের সরকারি গলাতেই এই কথা বের হচ্ছে। আর এই কথা বলা হচ্ছে সেই মুহূর্তে যখন সারা বিশ্বের মিডিয়া জানে যে ইরানের ভেতরে ইসরায়েলের গোয়েন্দা নেটওয়ার্ক কাজ করছে। আমি গতকালও তোমাদের বলেছিলাম ইরানের ভেতরে ইসরায়েলের একটা সিক্রেট বাহিনী আছে। কিন্তু মানুষ তখন বলেছিলেন, এটা কি সত্যি? এটা কি বাড়িয়ে বলা হচ্ছে? আজ খামেনির নিজের মুখের কথা শুনলে বোঝা যাচ্ছে এটা বাড়িয়ে বলা না, এটা বাস্তব। ইরানের সর্বোচ্চ নেতা নিজে স্বীকার করেছেন যে দুশমন এখন ভেতরে থেকে ভাঙ্গার চেষ্টা করছে। এবার একটু গভীরে ভাবো, হাইব্রিড ওয়ার মানে কি? হাইব্রিড ওয়ার হলো এমন এক ধরনের যুদ্ধ যেখানে শুধু বা সরাসরি সেনা বাহিনী দিয়ে হামলার পাশাপাশি সাইবার আক্রমণ, গুজব ছড়ানো, সামাজিক বিভেদ তৈরি করা, দেশের মধ্যে বিশ্বাসঘাতকতা তৈরি করা, এই সব কাজ একসঙ্গে চলে। আর এই ধরনের যুদ্ধে প্রথম টার্গেট হয় সাধারণ মানুষ। তাদের মনকে দুর্বল করে দাও, তাদের নিজের সরকারের ওপরে বিশ্বাস নষ্ট করো, তাহলে বাইরে থেকে একটা ধাক্কা দিলে দেশটা ভেঙে পড়বে। খামেনি বলেছেন যে দুশমন চাইছে ইরানি জনগণ তাদের নিজের দেশের ওপর, নিজের শাসন, তাদের নিজের শাসন ব্যবস্থার ওপর আস্থা হারিয়ে ফেলুক। আর সেটাই হবে ইরানের আসল পতনের শুরু। এখন প্রশ্ন হলো, এটা কি শুধু কথার কথা, নাকি ইরানের ভেতরে সত্যিই কিছু একটা ঘটছে? আমার মতামত বলি, দেখো, যখন কোনো দেশের সর্বোচ্চ নেতা একটা পবিত্র অনুষ্ঠানে দাঁড়িয়ে এই ধরনের সতর্ক বার্তা দেন, তখন সেটাকে হালকাভাবে নেওয়া বোকামি। খামেনি অকারণে ভয় পাচ্ছেন না। ইরানের গোয়েন্দা সংস্থার কাছে নিশ্চয়ই এমন তথ্য এসেছে যা তাকে চিন্তিত করছে। আর সেই চিন্তা থেকে এই প্রকাশ্যে সতর্কবার্তা। কিন্তু একটা জিনিস মাথায় রেখো, এই ধরনের সতর্কবার্তা নিজেও একটা কৌশল। খামেনি যখন বলছেন সাবধানে থাকো, ঐক্য বজায় রাখো, তখন তিনি আসলে ইরানের জনগণকে একটা মানসিক প্রস্তুতির দিকে নিয়ে যাচ্ছেন। ভবিষ্যতে যদি কোনো অস্থিরতা হয়, তাহলে সেটাকে বিদেশি ষড়যন্ত্র বলে দেখানোর মাটি এখনোই তৈরি হচ্ছে। এই কৌশলটা নতুন না, পৃথিবীর অনেক দেশেই শাসকরা এটা করেছেন। বন্ধুরা, নেক্সট আপডেট, লেবানন থেকে হুমকি হিজবুল্লাহর অবস্থান প্রসঙ্গে আসি। এবার আসি লেবানন প্রসঙ্গে। হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল নাইম কাসিম ৪ জুনের সন্ধ্যায় একটা কড়া বিবৃতি দিলেন। বললেন, যতক্ষণ লেবাননের গ্রামে গ্রামে বোমাবর্ষণ চলবে, মানুষ মরতে থাকবে, ততক্ষণ দখল করা উত্তর ইসরায়েলও নিরাপদ থাকবে না। এই বিবৃতিটা এলো ঠিকই সেই সময়ে যখন আমেরিকার মধ্যস্থতায় লেবানন আর ইসরায়েলের মধ্যে একটা নতুন সিজফায়ার প্ল্যানের কথা বলা হচ্ছিল। এমনকি কিছু শর্ত সহ সেটা ঘোষণাও করা হয়েছিল। কিন্তু হিজবুল্লাহ সেই প্ল্যানের একটা বিশেষ অংশ পুরোপুরি নাকচ করে দিল। কোন অংশটা? যে অংশে বলা হয়েছে হিজবুল্লাহ যোদ্ধাদের লেবানন এবং দক্ষিণ লেবানন থেকে সরে যেতে হবে। নাইম কাসেম বললেন, গোলাগুলির মাঝে লড়াকুদের পিছিয়ে নেওয়া মানে আত্মসমর্পণ, মানে পরাজয়, মানে শত্রুর লক্ষ্য পূরণ করে দেওয়া। হিজবুল্লাহ দাবি একটাই, প্রথমে ইসরায়েলি হামলা বন্ধ হোক, সিজফায়ার হোক, লেবানন থেকে ইসরায়েলি বাহিনী সরে যাক, তারপর বাকি আলোচনা। এখন একটু আগে পিছে ভাবি, হিজবুল্লাহ কি শুধু জেদ করছে, নাকি এর পেছনে কোনো হিসেব আছে?
দেখুন, আমার মতে হিজবুল্লাহ একটা স্পষ্ট রাজনৈতিক বার্তা দিচ্ছে। তারা দেখাতে চাইছে আমরা কোনো চাপে ভাঙি না, আমরা নিজের শর্তে লড়াই করি। এই বার্তাটা শুধু ইসরায়েলের জন্য না, এই বার্তাটা ইরানের জন্য, লেবাননের জনগণের জন্য। কারণ হিজবুল্লাহ শক্তির উৎস হলো তাদের অপরাজেয় ভাবমূর্তি। সেই ভাবমূর্তি যদি একবার ভেঙে পড়ে, যদি মনে হয় চাপ দিলে হিজবুল্লাহ সরে যায়, তাহলে তাদের পুরো অস্তিত্বই প্রশ্নের মুখে পড়ে। কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে। লেবাননের সাধারণ মানুষ এখন কি চায়? তারা কি চায় লড়াই চলুক, নাকি তারা চায় শান্তি ফিরুক? লেবাননের অর্থনীতি ইতিমধ্যে তলানিতে, বেইরুটের বহু এলাকা ধ্বংস, মানুষ ঘর ছেড়েছে। এই অবস্থায় হিজবুল্লাহর এই অবস্থান কি লেবাননের জন্য ভালো? এই প্রশ্নের উত্তর সহজ না। আর উত্তর ইসরায়েলের কথাটা মাথায় রাখো। ইসরায়েলের উত্তরে যে বসতিগুলো আছে সেগুলো থেকে হাজার হাজার মানুষ ইতিমধ্যে সরে গেছে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র আর ড্রোনের ভয়ে। ইসরায়েলের জন্য এই এলাকা পুনরুদ্ধার করা একটা বড় অগ্রাধিকার। আর হিজবুল্লাহ জানে এটাই তাদের সবচেয়ে বড় দর কষাকষির হাতিয়ার। বন্ধুরা, নেক্সট আপডেট আসছে ইরানের আলটিমেটাম আমেরিকাকে এবং আরব দেশগুলোকে। আসি সবচেয়ে কড়া খবরটায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি 4 জুন একটা বিবৃতি দিলেন, যেটা আক্ষরিক অর্থে গোটা মধ্যপ্রাচ্যকে একটা বার্তা পাঠালো। আরাগচি বললেন, আমেরিকা, ইসরায়েল বা তাদের সঙ্গে মিলে কাজ করে এমন যে কোনো দেশ যদি আবার হামলা করে, তাহলে জবাব অবিলম্বে দেওয়া হবে, অপেক্ষা না করে। ইরানি বাহিনী ইতিমধ্যে সেই ঘাঁটিগুলো লক্ষ্য করছে যেগুলো আমেরিকা ইরানের বিরুদ্ধে অভিযানের জন্য ব্যবহার করছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা তিনি বললেন, যদি কোনো দেশের মাটি বা আকাশসীমা বা বিমান ঘাঁটি ইরানের বিরুদ্ধে হামলায় ব্যবহার হয়, তাহলে জবাবও সেখানে দেওয়া হবে। এর কথাটার মানে বোঝো, এটা শুধু আমেরিকাকে বলা হচ্ছে না, এটা বলা হচ্ছে সেই সব আরব দেশগুলোকে যারা নিজেদের মাটি আমেরিকাকে ব্যবহার করতে দিয়েছে। আমেরিকা নিজে স্বীকার করছে যে কিছু আরব দেশ ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযানে সাহায্য করছে। তার মানে কোন দেশগুলোর কথা আসছে এখানে? সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, এই দেশগুলোয় আমেরিকার সামরিক ঘাঁটি আছে। এই দেশগুলো থেকে বা এই ঘাঁটিগুলো থেকে যদি ইরানের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়, তাহলে ইরান এখন বলছে সেই ঘাঁটিগুলোতেও তারা পাল্টা হামলা করতে পারে। এটা একটা অত্যন্ত সাহসী এবং একই সঙ্গে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থান। কারণ আরব দেশগুলো এই মুহূর্তে একটা কঠিন পরিস্থিতিতে পড়েছে। একদিকে আমেরিকার সঙ্গে তাদের দীর্ঘদিনের সম্পর্ক, আমেরিকা তাদের নিরাপত্তার গ্যারান্টার, অন্যদিকে ইরান পড়শি। একটু দূরে থাকলেও এই অঞ্চলে বলতে পারে ইরানের সঙ্গে সরাসরি শত্রুতা এই দেশগুলোর জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। আরাগচি এটাও বললেন, পাবন্দি মানে অর্থাৎ নিষেধাজ্ঞা মানে ইরান বা নিষেধাজ্ঞা আর যুদ্ধ ইরানকে নতজানু করতে পারেনি, আর যা এতদিনে হয়নি সেটা আরো বড় যুদ্ধ দিয়েও হবে না। এই কথাটাই একটু থামি আপনাদের সাথে। আরাকচি কি কথার কথা বলছেন? আমি মনে করি না। কারণ আরাকচি একজন পরিণত কূটনীতিক, তিনি অকারণে হুমকি দেন না। যখন তিনি এত স্পষ্ট ভাষায় বলছেন, তখন ধরে নেওয়া যায় যে ইরান হয়তো ইতিমধ্যে এমন কিছু তথ্য পেয়েছে বা পরিকল্পনার আভাস পেয়েছে যা তাদের এই অবস্থান নিতে বাধ্য করছে। আরেকটা কথা, ইরান যদি সত্যি আরব দেশগুলোর বা আরব দেশের ঘাঁটিতে হামলা করে, তাহলে সেটা পুরো মধ্যপ্রাচ্যের ভৌগোলিক রাজনীতি বদলে দেবে। সেটা হবে একটা নতুন মাত্রার সংঘাত, যার পরিণতি এখনোই বলা সম্ভব না। বন্ধুরা, ট্রাম্প বনাম আমেরিকান কংগ্রেস। এবার আসি সবচেয়ে নাটকীয় খবরটায়। ডোনাল্ড ট্রাম্প নিজের কংগ্রেসের ওপর রেগে লাল হয়ে গেছেন। কি হয়েছে? আমেরিকার হাউস অব রিপ্রেজেন্টেটিভস একটা রেজুলেশন পাস করেছে 215 বনাম 208 ভোটে। এই রেজুলেশনের লক্ষ্য হলো ইরানের যুদ্ধ নিয়ে ট্রাম্পের যুদ্ধ ঘোষণার ক্ষমতায় লাগাম পরানো। এখন মজার কথা হলো, ট্রাম্পের নিজের দলের 4 জন রিপাবলিকান সদস্য বিরোধী ডেমোক্র্যাটদের সঙ্গে হাত মিলিয়ে এই রেজুলেশনের পক্ষে ভোট দিয়েছেন। ট্রাম্প 4 জুন দুপুরে তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা তীক্ষ্ণ বিবৃতি দিলেন। বললেন, আমি যখন ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ করা চূড়ান্ত আলোচনা করছিলাম, ঠিক তখন এই ভোট দেওয়া হলো। এটা কে করতে পারে? এটা দেশদ্রোহী কাজ। এবার একটু যে গ্রাউন্ড রিয়েলিটি বা পটভূমিটা বুঝি। আমেরিকার ওয়ার পাওয়ার অ্যাক্ট বলছে, যদি কোনো রাষ্ট্রপতি আমেরিকার সেনাবাহিনীকে কোনো যুদ্ধে পাঠান, তাহলে 60 দিনের মধ্যে কংগ্রেসের অনুমোদন নিতে হবে।
ডেমোক্র্যাটদের দাবি সেই সময়সীমা অনেক আগেই শেষ হয়ে গেছে। ট্রাম্প এখনও কংগ্রেসের অনুমোদন ছাড়াই সামরিক অভিযান চালিয়ে যাচ্ছেন। এই রেজুলেশন এখন সেনেটে যাবে। সেনেট থেকেও যদি পাশ হয় তাহলে ট্রাম্পের কাছে এটা ভেটো করার ক্ষমতা আছে, কিন্তু যে ক্ষতি হওয়ার সেটা ইতিমধ্যে হয়ে গেছে। কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ এই ঘটনা দেখাচ্ছে আমেরিকার ভেতরেও এই যুদ্ধ নিয়ে মতভেদ তীব্র হচ্ছে। কিছু রিপাবলিকান সদস্য মনে করছেন ট্রাম্প সংবিধানকে পাশ কাটিয়ে একক সিদ্ধান্তে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। এটা দীর্ঘমেয়াদী বিপজ্জনক। অন্যদিকে ট্রাম্পের কথা হলো, আমি তো ডিল করার চেষ্টা করছি, শান্তি আনার চেষ্টা করছি, আর এই মুহূর্তে কংগ্রেস আমার পায়ে পেরেকে ঠুকছে। তার দাবি হলো এই রেজুলেশন তার কূটনৈতিক শক্তিকে দুর্বল করে দিচ্ছে। কারণ যখন আলোচনার টেবিলে বসবেন তখন সবাই জানবে যে আমেরিকা প্রেসিডেন্ট নিজের কংগ্রেসের সমর্থন হারাচ্ছেন। এটা দর কষাকষির ক্ষমতা কমিয়ে দেয়। আমার দৃষ্টিভঙ্গি থেকে বলি, ট্রাম্পের এই রাগ বোধগম্য, কিন্তু কংগ্রেসের এই পদক্ষেপটা একটা গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নকে সামনে এনেছে। কোনো একজন মানুষ কি যুদ্ধ আর শান্তির সিদ্ধান্ত একা নিতে পারেন? গণতন্ত্রের মূল কথাই হলো না। সেই প্রশ্নটা কংগ্রেসে তুলছে। তো বন্ধুরা, আজকের সব খবর মিলিয়ে একটাই বড় ছবি বেরিয়ে আসছে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধটা এখন একটা নতুন পর্যায়ে ঢুকে পড়েছে। মিসাইলের যুদ্ধের পাশাপাশি এখন মাথার যুদ্ধ চলছে, মনের যুদ্ধ চলছে, সমাজের ভেতরে বিভেদের তৈরির যুদ্ধ চলছে। ইরান একের দিকে বাইরের হুমকি সামলাচ্ছে, একের দিকে ভেতরে অস্থিরতার সঙ্গে লড়াই করছে। হিজবুল্লাহ নিজের অবস্থানে অটল, আরব দেশগুলো দু পাথরের মাঝে আটকে আছে, আর আমেরিকার ভেতরে নিজের একটা রাজনৈতিক সংঘাতে চলছে। এই অবস্থায় কোনো সহজ সমাধান নেই, যা বা না ইরানের জন্য, না আমেরিকার জন্য, না মধ্যপ্রাচ্যের কোনো দেশের জন্য। আমি একটা কথা বরাবর বলি, যুদ্ধের শেষে লাভবান হয় অস্ত্র বিক্রেতারা আর মরে সাধারণ মানুষ। লেবাননের যে মা তার বাচ্চাকে নিয়ে ঘর ছেড়েছে, তার কাছে এই সব রাজনৈতিক হিসাব নিকাশ কিছুই না, কোনো বিশ্লেষণ কিছুই না। তার কাছে একটাই চাওয়া, আর যেন বোমা না পড়ে। সেই মানুষগুলোর কথা যখন এই সব নেতারা বিবৃতি দেন তখন মনে পড়ে কিনা জানি না। আপাতত এতটুকুই। এই খবরগুলো নিয়ে তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও। ভালো থেকো। আর ভিডিওটি ভালো লাগলে বা কোন বিশ্লেষণটি অবশ্যই ভালো লেগেছে বা কোন আপডেটটি ইন্টারেস্টিং লেগেছে অবশ্যই আমাদেরকে জানাও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।